গল্পন বরপা পর্ব ৫ কলমে অনামিকা তাহসিন রোজা। সকাল সকাল কবির মহলে ব্যস্ততা শুরু হয়েছে। উপরের ঘর থেকে ইয়াহিয়া কবির আর আয়েশা বেগমের তর্কাতর্কির আওয়াজ শোনা যাচ্ছে। তাদের ঝগড়ার মূল বিষয়বস্তু শপিং মলে কে ইনায়াকে কোলে নিয়ে থাকবে। ইয়াহিয়া কবির বারবার বোঝানোর চেষ্টা করছেন যে শপিং মলে তো সব কাজ আর পছন্দ করার কাজটাও আয়েশা বেগমকে করতে হবে। তাই এসবের মধ্যে ইনায়াকে তিনিই বরং কোলে নিয়ে থাকবে। অথচ ভদ্রমহিলা মানতে নারাজ। এদিকে বসার ঘরে সোফায় বসে ইনায়াকে সুজি খাওয়াচ্ছিল তামান্না। ইরফানও অপর পাশের সোফায় বসে ল্যাপটপে কিছু একটা করছিল, হাতে কলম আর পাশে এক বান্ডিল কলেজ সিটি পরীক্ষার খাতা। সেসব কাটতে গিয়েই মেজাজ বারবার বিগড়ে গেছে ইরফানের। রীতিমতো যা তা লিখে রেখেছে ছেলেপেলেগুলো। বাংলা খাতা হাতে নিয়েই ইরফানের কপালে ভাঁজ পড়ে গেছিল। প্রথম খাতা খুলে এক লাইনের উত্তর দেখে সে এক সেকেন্ড চুপ করে রইল। তারপর চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা। ইরফানের মন চাইল স্টুডেন্টের নাম্বারে কল দিয়ে তাকে গালাগালি করে উড়িয়ে দিতে। পুরোপুরি মেজাজ খারাপ হয়েছে তার। হবেই বা না কেন? পদ কাকে বলে এই প্রশ্নে এক মহান স্টুডেন্ট উত্তরে লিখেছে, আমরা যেটা দিয়ে হাঁটাহাঁটি করি, তাই হলো পদ। ইরফান কলমটা দাঁতে চেপে ধরল। মনে মনে নিজেকে বলল, শান্ত হও ইরফান। তুই একজন টিচার। তুই সৎ মানুষ। তুই কাউকে এভাবে গলা টিপে মারতে পারিস না। নিজেকে শান্ত করে দীর্ঘশ্বাস ফেলল ইরফান। তারপর পাতার নিচে বিশেষ দ্রষ্টব্য পড়ে চোখ দুটো কপালে উঠে গেল। কোয়েশ্চনে বানান ভুল আছে। পদ নয়, পথ হবে। ইরফান ল্যাপটপ বন্ধ করে রাখল। কলম নামিয়ে সোফার পেছনে হেলান দিল। এক মুহূর্তের জন্য মনে হলো, হয়তো বাংলা ভাষার সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা নিয়ে বসে আছে এই ছাত্রছাত্রীরা। নিজেকে বুঝিয়ে পরের খাতা খুলতেই সে দেখল, আরেকজন মহান প্রতিভা লিখেছে। বিশেষণ কাকে বলে? উত্তর যেটা বিশেষ, সেটাই বিশেষণ। এর নিচে আবার আত্মবিশ্বাসী মন্তব্য। স্যার, সহজ করে লিখেছি যাতে বুঝতে পারেন। ইরফানের কপালের শিরা ফুলে উঠল। বিড়বিড় করে বলল, ইডিয়ট। বলদের দল। পাশে বসে থাকা তামান্না সুজি খাওয়াতে খাওয়াতে আর চোখে তাকালো ইরফানের দিকে। মুখে কিছু বলল না, কিন্তু চোখের ভাষায় স্পষ্ট, এখন কিছু বলা ঠিক হবে না। লোকটা রেগে আছে। ইনা সোফার উপরে বসে বসে বারবিডল নিয়ে খেলা করছে। খেলনা পেলে সে খুব শান্ত থাকে, তার উপর খিদের চোটে লাফালাফিও করছে না। শান্তমতো তামান্নার হাতে সুজি খেয়ে নিচ্ছে। ইরফান কিছুক্ষণ চুপচাপ হয়ে তাকিয়ে রইল ইনায়ার দিকে। তামান্না চামচে সুজি তুলে আবারও ইনায়ার মুখে দিতে গেলে ভ্রু কুঁচকাল ইরফান। জিজ্ঞেস করল, সুজিটা এমন কেন? তামান্না প্রথমে ভয় পেল। পরীক্ষার খাতায় আজগুবি জিনিস লেখা স্টুডেন্টদের রাগটা আবার তার উপর ঝাড়বে না তো? যদিও এমন কোনো বৈশিষ্ট্য নেই ইরফান কবিরের। তামান্না কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, সুজিতে আপেলের ছোট টুকরো, কিশমিশ, গুড় আর অল্প একটু বেবি নুডলস দেয়া তো। তাই এমন হয়েছে। আপেলের সাইজ ঠিক করে দিয়েছ? গলায় আটকাবে না তো? জি, ঠিক করে দিয়েছি। ইরফান মাথা নাড়াল। ইনা অবশ্য এভাবেই সুজি পায়েস খায়। চিনি দিয়েছ নাকি? আতকে উঠল তামান্না। না না ইরফান ভাই। কি যে বলেন। ওই দিনের পর থেকে আর চিনির ধারের কাছেও যায়নি। মাথা নাড়ল ইরফান। বলল, গুড। চিনির বদলে সবসময় গুড় ইউজ করবে। তামান্না মাথা নেড়ে সম্মতি দিল। কয়েক মাস আগে ভুলে একবার ইনায়ার খাবারে চিনি দিয়েছিল তামান্না। সেদিন ইরফানের রামধমকের কথা সে কোনোদিনও ভুলবে না। ইনায়াকে হাসতে খেলতে দেখে একটুখানি মন ভালো হলো ইরফানের। আবারও বিসমিল্লাহ করে খাতা খুলে বসল। আবারও মাথায় আগুন জ্বলে উঠল। কারণ, কোনো এক মুরগির ডিম সমাস কাকে বলে? এর উত্তরে, যখন দুইজন মানুষ একসাথে বাস করে, তখন তাকে সমাস বলে। লিখেছে। ইরফান চোখ তুলে ছাদের দিকে তাকালো। মনে মনে প্রতিজ্ঞা করল, আজ সে কাউকে কল দেবে না। আজ সে গালিও দেবে না। আজ সে শুধু নম্বর কেটে যাবে। নির্বাকভাবে। সবাইকে লাগাতার শূন্য দিয়ে দেবে।
তবে এত ভালো প্রতিষ্ঠানের স্টুডেন্ট কিভাবে এসব লিখতে পারে তা ভেবে পেল না ইরফান। এসব কি হচ্ছে? এরাও স্টুডেন্ট। এজন্যই তো দেশের এই অবস্থা। হার মেনে বাংলা খাতা একপাশে ঠেলে রেখে ইরফান ফিজিক্সের খাতা টানল। তবে এবারে সে দেখল, স্টুডেন্টরা নিজেদের ব্রেন ইউজ করে মনের মাধুরী মিশিয়ে সংজ্ঞা ও সূত্র আবিষ্কার করেছে। ঠিকই তো আছে। ব্রেন থাকতে কেন তারা আইনস্টাইন, হুন্ড, ওহমের সূত্র পড়তে যাবে? নিজেরাই আবিষ্কার করে ব্যবহার করবে। ইরফান কলমের মাথা টেবিলে ঠুকল। শব্দটা এত জোরে হলো যে তামান্না চমকে তাকিয়ে রইল। ইরফান মুখ শক্ত করে আবার খাতায় তাকালো। পরের প্রশ্নে কেউ লিখেছে, ওহমের সূত্র বলতে ওহম কর্তৃক তৈরি সূত্রকে বোঝায়। আর কিছু বলার নেই। একদমই নেই। শেষে বায়োলজির খাতা খুলতেই ইরফান একটু আশা পেয়েছিল। জীববিজ্ঞান, কমন সেন্স থাকলেই চলার কথা। কিন্তু প্রথম উত্তর দেখেই সেই আশা আত্মহত্যা করল। হৃৎপিণ্ডের কাজ কি? উত্তর দিয়েছে, হৃৎপিণ্ড আমাদের ভালোবাসা বোঝায়। কেবলই গরম কফিটা মুখে তুলেছিল ইরফান। কিন্তু কোনো প্রেমিক স্টুডেন্টের এমন আনসার দেখে সাথে সাথে বিষম খেল বেচারা ইরফান। খুক খুক করে কেসে উঠল তৎক্ষণাৎ। ইনা চোখ বড় করে বোঝার চেষ্টা করল বাবার কি হয়েছে। তামান্না দেরি না করে দৌড়ে টেবিল থেকে পানি গ্লাসে ঢেলে নিয়ে এলো, আর ইরফানের হাতে দিল। ইরফান পানি খেলো ঢকঢক করে। তামান্নার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে বলল, বলো তো, হৃৎপিণ্ডের কাজ কি? তামান্না চমকালো। মাঝে মাঝে ইরফানের কথার মধ্যে শিক্ষক ভাবটা বেশ বিমোহিত করে তাকে। যেমন মাত্রই করল। ইরফানের ছোড়া প্রশ্নের জবাবে কিছুক্ষণ ভেবে সে উত্তর দিল, শ্বাসপ্রশ্বাসে সাহায্য করা। ইরফান দুদিকে মাথা নাড়ল। হয়নি, কিন্তু কাছাকাছি গিয়েছে। আবুলের দল যদি এটাও লিখত, তবুও মানতাম। তাই বলে এইসব কি? বলেই খাতা টেবিলের ওপাশে তামান্নার দিকে ঠেলে দিল ইরফান। তামান্না বাম হাতে বাটিটা ধরে ডান হাতটা শাড়িতে মুছে নিল, এরপর খাতাটা হাতে নিল। ইরফান বলল, 4 নাম্বার কয়ের উত্তরটা পড়ো। তামান্না ধীরগতিতে বলতে থাকল, হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ড আমাদের ভালোবাসা বোঝায়। বলেই মুখ কুঁচকে তাকালো তামান্না। ইরফানও চোখমুখ কুঁচকে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ বেয়াক্কলের মতো তাকিয়ে থেকে তামান্না হো হো করে হেসে ফেলল। হাসতে হাসতে বলল, আপনার স্টুডেন্টের এই অবস্থা কেন ইরফান ভাই? ইরফান চোখ গরম করে তাকালো। বলল, আমার স্টুডেন্ট না। স্কুল ডিপার্টমেন্টের খাতা, ক্লাস 10-এর। আমাকে কাটতে দিয়েছে। তামান্না বলল, নির্ঘাত ব্যাকবেঞ্চার। ইরফান মাথা নেড়ে শেষে দীর্ঘশ্বাস ফেলল। এরপর সুতো দিয়ে খাতার বান্ডিলটা বেঁধে নিল। এইসব আহাম্মকের খাতা দেখে ইহকাল ত্যাগ করার ইচ্ছে নেই আমার। ফেরত দিয়ে আসবো এগুলো। এই বলে সে সব খাতা একসাথে গুছিয়ে ফেলল। তখনই উপর থেকে তামান্নার ডাক পড়ল আয়েশা বেগমের ঘরে। ইরফান শুনে তামান্নার থেকে সুজির বাটিটা নিজেই নিয়ে নিল, এরপর বলল, যাও তুমি। আর দ্রুত তৈরি হতে বলো সবাইকে। শপিং টপিং আজকেই যেন শেষ হয়। 2 দিন সময় নেয়া যাবে না। তামান্না অনেকদিন পর একটু হাসল। সেই রেশ ধরেই মুচকি হেসে মাথা নেড়ে সে উপরের ঘরে চলে গেল। মেজাজ খারাপ থাকলেও ঠোঁটের কোণে একটা চাপা হাসি দেখা গেল ইরফানের। কারণ হলো, আজ আবারও নিহারিকার সাথে দেখা হবে তার। তামান্না উপরের ঘরে পৌঁছাতেই শুনতে পেল, তখনও ইয়াহিয়া কবির আর আয়েশা বেগমের তর্ক চলছেই। আমি কোলে নেব। না, আমি নেব। তামান্না ফিক করে হেসে ফেলল। এরপর ঘরে হুট করে ঢুকে গিয়ে বলে উঠল, তোমাদের কারো নিতে হবে তো খালাম্নি। ইনামনি আমার কাছে থাকবে। ইনাকে মাঝে মাঝে আদর করে ইনামনি ডাকে তামান্না। নামটা তার একান্ত ব্যক্তিগত। আজ পর্যন্ত কেউ আর এ নামে ডাকেনি বা ডাকতে পারেনি। তামান্নার কথা শুনে ইয়াহিয়া কবির কোট থেকে টিস্যু বের করে চশমা মুছে বললেন, তুই আর বেশি মাতব্বরি করিস না তামান্না। নিজেও তো শপিং করবি তুই। শাড়ি চাদর যা ভালো লাগে সব নিস আজই। তামান্না এক মুহূর্তের জন্য হাসি নিভিয়ে জিজ্ঞেস করল, আমি কেন এসব? আয়েশা বেগম কথা কেড়ে নিয়ে বললেন, ও মা, আমি কেন এসব মানে কি? ইরফানের বিয়ে, শপিং করবি না? কি আশ্চর্য কথা!
শাড়িটারি অনেক কিছু কিনতে হবে তো। তামান্না ঠোঁট চেপে হাসল। ঠোঁট ভিজিয়ে বলল, আমি কিছু কিনব না খালাম্নি। গত মাসেই তো নতুন শাড়ি কিনে দিলে তুমি। আবার সেই শুক্রবারে ইরফান ভাই শপিং করে দিয়েছিল আমায়। নতুন নতুন অনেক জামাকাপড় আছে, ওসব দিয়েই চলবে। তুমি বরং নতুন ভাবির জন্য কেনাকাটা করিও, আমিও হেল্প করব। তামান্নার শেষ কথাটায় হালকা একটা খটকা লাগলো আয়েশা বেগমের মনে। নতুন ভাবি, তামান্নার মুখে শব্দটা শুনে কেন যেন আনন্দটা ঠিক জমল না। হঠাৎই আয়েশা বেগমের চোখ গেল তামান্নার দিকে। মেয়েটা হাসছে ঠিকই, কিন্তু সেই হাসিটা যেন ঠোঁট পর্যন্তই সীমাবদ্ধ, চোখে নেই। চোখ দুটো অদ্ভুত রকম শান্ত, আর সেই শান্তির ভেতরেই লুকিয়ে আছে চাপা ক্লান্তি। আয়েশা বেগম গলা নরম করে জিজ্ঞেস করলেন, তোর কিছু হয়েছে তামান্না? তামান্না চমকে উঠল। নতুন বউ বাড়িতে আসার আগেই কি সে ঝামেলা করে ফেলছে? খুব দ্রুত মাথা নেড়ে বলল, না খালাম্নি, কি হবে আমার? বলেই সে এক ঝলক হাসল। আয়েশা বেগম সন্তুষ্ট হলেন না। তিনি বহু বছর সংসার করেছেন, মানুষের চোখ পড়তে শিখেছেন। এই কিছু হয়নি বলা চোখগুলো ঠিক স্বাভাবিক নয়। তাহলে এমন মুখ করে আছিস কেন? তামান্না এবার আর চোখ তুলে তাকালো না। শাড়ির আঁচলটা আঙুলে প্যাঁচাতে প্যাঁচাতে বলল, কোন মুখ? আমি তো এমনিই আছি। ইয়াহিয়া কবির এতক্ষণ চুপচাপ ছিলেন। এবার তিনি হালকা গলা খাকারি দিয়ে বললেন, এই বয়সে এমনি খুব কম মানুষ থাকে তামান্না। কিছু না কিছু থাকেই। অসুস্থ নাকি তুমি? তামান্না ঠোঁট কামড়ে ধরল। এক মুহূর্তের জন্য মনে হলো, বুঝি এবার কিছু বলেই ফেলবে। কিন্তু পরক্ষণেই আবার সেই চেনা হাসি টেনে আনলো মুখে। আরে না খালু, সত্যিই কিছু না। একটু ঘুম কম হয়েছে, তাই হয়তো। আমি কি কখনো অসুস্থ হই বলো? আয়েশা বেগম আর কিছু বললেন না। নিচ থেকে ইরফানের ডাক পড়তেই সবাই তারা শুরু করল। তামান্নাও দৌড়ে নিজের ঘরে গেল। তৈরি হতে হবে দ্রুত। এরপর ইনায়াকেও তৈরি করাতে হবে। তামান্নার যাওয়ার পথে কিছুক্ষণ তাকিয়ে রইলেন আয়েশা বেগম। এরপর ইয়াহিয়া কবিরের দিকে তাকিয়ে বললেন, তোমার কি মনে হয় না ওর বিয়ে দেয়া উচিত এবার? আর কতদিন এভাবে থাকবে? ইয়াহিয়া কবির দীর্ঘশ্বাস ফেলে বললেন, আগে বৌমা আসুক বাড়িতে। সংসারটার হাল ধরুক, ইনা নিজের মাকে চিনুক। সবকিছু ঠিক হোক। তারপর তামান্নারও সংসার করার ব্যবস্থা করে দেব। কারণ এখন অন্তত ইনায়াকে দেখভাল করার জন্য হলেও তামান্নাকে দরকার। এক মুহূর্তের জন্য আয়েশা বেগমের মাতৃমন হাহাকার করে উঠল। এক মুহূর্তের জন্য এও মনে হলো তামান্নাকে তারা স্বার্থের জন্য এই বাড়িতে রাখছে, আবার স্বার্থ হাসিল হওয়ার পর তাকে বের করে দেয়ারও চিন্তা করছে। ইস, কি নির্মম চিন্তা! কি অসম্ভব ভয়ানক ভাবনা! কিন্তু বাস্তবতা বোধ হয় এমনই। মানুষ প্রয়োজনেই মানুষকে দাম দেয়, প্রয়োজন শেষ হলে, স্বার্থ শেষ হলে মানুষ হয়ে যায় অপ্রয়োজনীয়। তবে আয়েশা বেগম মনে মনে ভাবলেন, তামান্নার উপর কোনো চাপ দেবেন না। সে বিয়ে করতে চাইলে বিয়ে দেবেন, আর যদি সারা জীবন এই বাড়িতেও থাকতে চায়, তবে সেটাও উনি মানবেন। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।